আসছিস না কেন? হ্যাঁ, আপনি কে হ্যাঁ যে আপনার ফোন ধরতে হবে আমার? হাসালেন। কি? আমি কে মানে? ওই, আমি তোর ভবিষ্যৎ বউ। প্লিজ আপু আপনি আমার সামনে থেকে যান তো। বিরক্তিকর একটা বউ বলতে বলতে আমার মাথাটাই নষ্ট করে ফেললো। ওই, তুই জানিস কলেজের সকল ছেলে আমাকে পাওয়ার জন্য পাগল, আর তুই আমার দিকে তাকাসই না। আরে বাবা যারা তাকায় তাদের কাছে যান না। আজব আমার কাছে কেন? প্লিজ আপু আমাকে আর ডিস্টার্ব করবেন না, ওকে? ওই, তুই আমাকে আপু বললি কেন? আমি তোর ভবিষ্যৎ বউ, আর তুই আমাকে আপু বলছিস? হ্যাঁ, কি কিছুই বুঝলেন না তো? আচ্ছা সমস্যা নেই, আমি নিজেই বলে দিচ্ছি। যে দুজন ঝগড়া করলো ওরা হচ্ছে মুন্না ও সাদিয়া। মুন্না অনার্স প্রথম বর্ষে ও সাদিয়া অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। মুন্না পরিবারের ছোট সন্তান। মুন্নারা এক ভাই এক বোন। মুন্নার ছোট আর বোন বড়। মুন্নার বড় বোনের নাম মিম। মুন্নার বাবা নাম শামীম। তিনি একজন সরকারি কর্মকর্তা এবং মায়ের নাম মুক্তি। তিনি একজন গৃহিণী। সাদিয়া ও পরিবারের ছোট সন্তান। সাদিয়ারা এক ভাই এক বোন। সাদিয়া ছোট আর ভাই বড়। সাদিয়ার ভাইয়ের নাম মেহেদি। সাদিয়ার ভাই ছাড়া তার এই পৃথিবীতে আর কেউ নেই। সাদিয়ার বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সাদিয়ার ভাই এলাকার একজন বড় নেতা। সাদিয়ার ভাইকে দেখে সবাই ভয়ে থরথর করে কাঁপে। এই জন্য সাদিয়াকে কলেজের সবাই ভয় পায়। আচ্ছা, পরিচয় তো দিলাম, এবার গল্পে ফিরে আসি। কিরে বাবা, ওঠ, কলেজে যাবি না? ওহ মা, ডিস্টার্ব করো না তো, ঘুমাতে দাও। এখন না উঠলে কিন্তু আজকে আর কলেজে যেতে পারবি না। মিসেস মুক্তি বেগম এই কথা বলতে না বলতেই মুন্না লাফ দিয়ে ঘুম থেকে উঠে বলতে লাগলো, কি মা, তুমি আমাকে আগে ডাক দাওনি কেন? হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম না আমাকে 7টায় ডাক দিতে, আর তুমি 8টা 30 মিনিটে ডাক দিলে। কি বললি হারামজাদা? আমি তোকে 6টা থেকে ডাক দিছি, আর তুই বলছিস আমি তোকে দেরিতে ডাক দিছি? 2 মিনিটের মধ্যে যদি তোকে আমি খাবার টেবিলে না দেখি তাহলে আমি আর কিছু বলবো না, সব কিছু বলবে আমার ঝাড়ু। মুন্না তার মায়ের ভয়ে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেল। মুন্না তার মাকে প্রচণ্ড ভয় পায়, কারণ তার মার কথায় কথায় ঝাড়ু হাতে মারতে আসে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে খাবার টেবিলে আসলো। মা, মা খাবার দাও, অনেক দেরি হয়ে গেল, কলেজে যেতে হবে তো। এই নে, তাড়াতাড়ি খেয়ে নে। হুম। বাবা, কলেজে গিয়ে কারোর সাথে ঝামেলা করিস না যেন। আচ্ছা মা। আর হ্যাঁ, মন দিয়ে পড়ালেখা করিস। মিসেস মুক্তি যখন মুন্নাকে এইসব বলে তখন মুন্না কিছু না বলে চুপ করে খাবার খাচ্ছে। তখন মিসেস মুক্তি মুন্নাকে বলে উঠল, কিরে, তোর মন কোথায় থাকে? হ্যাঁ, কথা বলছিস না কেন? হুম। আরে মা, তোমার সব কথা মনে থাকবে। তারপর মুন্না খাবার শেষ করে কলেজে গেল। মুন্না কলেজে ঢুকতে না ঢুকতেই তাকে কে জানি ডাক দিল, কিন্তু মুন্না ওইসবে কান দিল না, কারণ ও কলেজে নতুন, তাই ওকে ডাক দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু না, আবারও ডাক দিল। তখন মুন্না পিছনে তাকিয়ে দেখে কয়েকজন মেয়ে বাইকে বসে আছে। মেয়ে বলে ভুল হবে, কারণ তাদের পোশাক আশাক দেখলে কেউ বলবে না যে ওরা মেয়ে। আচ্ছা যাই হোক, আবার গল্পে ফিরি। তারপর মুন্না ওদের সামনে গিয়ে বলে উঠল, আপু আপনারা কি আমাকে ডাকছেন? ওই, তুই সাদিয়াকে সালাম না দিয়ে চলে যাচ্ছিস কেন? হ্যাঁ, আপু বুঝলাম না কিছু, আর আমি ওনাকে সালাম দিব কেন? হ্যাঁ, কি? ওই, তোর তো সাহস কম না, তুই আমাদের সালাম না দিয়ে বড় বড় কথা বলছিস? ওই, তুই কি কলেজে নতুন? হ্যাঁ। হ্যাঁ। ও, তাহলে বেঁচে গেলি। আর শোন, ও হচ্ছে সাদিয়া। ওকে দেখলে কলেজের সকল ছেলেরাই ভয়ে থরথর করে কাঁপে। এখন থেকে তুই সাদিয়াকে যেখানে দেখবি সেখানে সালাম দিবি, বুঝছিস? মুন্না হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তখন সাদিয়া ও তার বান্ধবীরা সবে অবাক হয়ে গেছে। তখন সাদিয়ার বান্ধবী রেগে বলতে লাগলো, এই ছেলে, তুই পাগলের মতো হাসছিস কেন? হুম। তখন মুন্না হাসতে হাসতে বলতে লাগলো, আচ্ছা বলতেছি শোনেন, আপনাদের লিডার মানে সাদিয়াকে দেখে কেউ বলবে না যে ও মেয়ে, এমনকি আপনাদেরকে দেখে ও মেয়ে মনে হয় না। তখন সাদিয়ার বান্ধবী রেগে বলতে লাগলো, কি বললি তুই? আমরা ছেলে? তা ছেলে নয়তো কি বলবো? হ্যাঁ, আপনারা কেউ কি মেয়েদের পোশাক পরে আছেন? হ্যাঁ, আপনাদেরকে যেই দেখবে সেই ছেলে বলবে। আর শোনেন, আমি ওনাকে কখনো
সালাম দিব না, ওকে? আমি যাকে তাকে সালাম দেই না। সাদিয়া এতক্ষণ চুপ করেছিল। তারপর মুন্নার এসব কথা শুনে সাদিয়া বাইক থেকে নেমে মুন্নাকে একবার ভালো করে দেখলো। তারপর বলে উঠল, ওই তোর নাম কি? মুন্না। শোন, আজকে তুই নতুন দেখে কিছু বললাম না। শোন, এখন থেকে তুই আমাকে সালাম দিবি, বুঝেছিস? এখন ক্লাসে যা। হ্যাঁ আপু, আমি আপনার কথা বুঝতে পারছি। এবার আপনি আমার কথা শোনেন। আমি আজকে যা করছি আগামীতেও তাই করব, বুঝতে পারছেন? মুন্নার এমন আচরণে সাদিয়া ও তার বান্ধবীরা সবাই অবাক। তখন সাদিয়ার বান্ধবী বলে উঠল, ওই তোর সাহস তো কম না, তুই জানিস আমরা তোকে কি করতে পারি? সাদিয়া, তোকে কিছুই বলছিস না কেন? তখন সাদিয়া রেগে বলল, ওই, আমি তোকে ক্লাসে যেতে বলেছি না? হ্যাঁ, সাদিয়ার এমন আচরণ দেখে সাদিয়ার বান্ধবীরা তো সবাই অবাকের পর অবাক হয়ে যাচ্ছে, কারণ সাদিয়া অনেক রাগী একটা মেয়ে। সাদিয়া যা চাই তাই করে, কারণ তার ভাইয়ের কারণে সে এত দাপট নিয়ে চলে। সাদিয়া কাউকে এভাবে ছাড় দেয় না, যেভাবে সাদিয়া মুন্নাকে ছেড়ে দিল। তখন সাদিয়ার বান্ধবী বলে উঠল, কি রে সাদিয়া, তুই কি সেই সাদিয়া না অন্য কেউ? হ্যাঁ, যে সাদিয়াকে কেউ কিছু বললে সে তাকে হাসপাতালে পাঠিয়ে দিত, আর সেই সাদিয়া আজকে ওই ছেলেটাকে কিছু না বলে যেতে দিল? ভাবতেই তো অবাক লাগছে। কি রে, কিছু বলছিস না কেন? আর এত মাথা গরম করছিস কেন? তোরা তো জানিস আমি কি কি করতে পারি। আর ও তো একটা পুচকে ছেলে। তোরা আমাকে এতদিনে এই চিনলি? হ্যাঁ, সময় আসতে দে, আমিও দেখিয়ে দেবো এই সাদিয়া কে। সাদিয়ার সঙ্গে সঙ্গে সাদিয়ার বান্ধবীরাও হাসতে লাগলো, কারণ তারা জানে সাদিয়া যাই বলে তাই করে দেখায়। আর এইদিকে মুন্না প্রথম দিন কলেজে এসে সে ৩-৪ জনকে নিজের বন্ধু বানিয়েছে। তাদের নাম রাকিব, ফয়সাল, মোরসালিন ও নাইম। তারা ৫ জন ক্লাস শেষে কলেজ ক্যাম্পাসে হাঁটতেছে। এমন সময় মুন্নাকে সাদিয়া ডাকতে লাগলো, ওই, এইদিকে আয় তো। কি রে দোস্ত, এই বাজে মেয়ে তোকে ডাকতেছে কেন রে? আরে দোস্ত, জানি না। আচ্ছা ওইসব বাদ দে, চল এখন ক্যান্টিনের দিকে যাই। মুন্না সাদিয়াকে পাত্তা না দিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পর মুন্না ও তার বন্ধুরা মিলে ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার দিয়ে চেয়ারে বসলো। তারপর মুন্না রাকিব, ফয়সাল, মোরসালিন ও নাইমকে বলে উঠল, আচ্ছা দোস্ত, তোরা ওই মেয়ে চিনিস? মুন্না এ কথা শুনে রাকিব বলতে লাগলো, আরে দোস্ত, আর বলিস না, ওই একটা ফালতু মেয়ে। তখন রাকিবের কথা শুনে ফয়সালও বলতে লাগলো, দোস্ত শোন তাহলে, ওই মেয়েটার নাম সাদিয়া। ওই মেয়ে কলেজে দাদাগিরি করে। আর শোন দোস্ত, কখন থেকে ওই মেয়ের সাথে কোনো কথা বলবি না, বুঝেছিস? তখন মুন্না ফয়সালের কথা শুনে ফয়সালকে বলতে লাগলো, আচ্ছা দোস্ত, আমি ওই সাদিয়ার থেকে দূরে থাকবো কেন? হ্যাঁ, আমি তো তোর কথা কিছুই বুঝলাম না। তখন ফয়সাল আবারও বলা শুরু করলো, আচ্ছা শোন তাহলে, আমি যে তোকে সাদিয়া থেকে দূরে থাকতে বলছি তার একটা কারণ আছে। আর মামা, তুই তো তোর বাবার পোস্টের কারণে এই কলেজে এসেছিস। হুম। দোস্ত, সাদিয়ার ভাই এই এলাকার একজন বড় নেতা। তাই সাদিয়াকে সবাই অনেক ভয় পায়, কারণ তার ভাই, সাদিয়ার ভাইয়ের নাম মেহেদি। এই এলাকার মাফিয়া, পুলিশ, র্যাব সবাই তার পকেটে। সাদিয়ার ভাইয়ের কারণে কলেজের স্যার ম্যামেরাও সাদিয়ার সাথে কথা বলতে ঘেমে যায়। এমনকি এই ফাজিল মেয়ে অনেক ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। তাহলে বোঝ মামা, ও কত ভয়ঙ্কর। তাই আমরা কেউ চাই না তুই ওর সাথে কথা বলিস। ফয়সালের এই কথা শুনে মুন্না হাসতে লাগলো। তখন রাকিব, ফয়সাল, মোরসালিন ও নাইম মুন্নার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন মোরসালিন মুন্নাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে ভাই, তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, তখন মুন্না হাসি থামালো। তারপর রাকিব, ফয়সাল, মোরসালিন ও নাইমের দিকে একবার ভালো করে তাকালো। তারপর তাদেরকে উদ্দেশ্য করে বলা শুরু করলো, শোন দোস্ত, আমি কাউকেই ভয় পাই না, ওকে? আর ওই সাদিয়া ও তোর ভাই মেহেদিকে আমি কখনোই ভয় পাবো না। মুন্না, রাকিব, ফয়সাল, মোরসালিন ও নাইমের দিকে মুচকি হাসিতে দাঁড়িয়ে পড়ল। তারপর রাকিব, ফয়সাল ও মোরসালিন ও নাইমের উদ্দেশ্যে বলতে লাগলো, আচ্ছা দোস্ত, চল এখন বাসায় যাই, অনেক দেরি হয়ে গেল। তখন রাকিব, ফয়সাল, মোরসালিন ও নাইম ওরাও মুন্নার কথার মতামত দিয়ে ওরাও দাঁড়িয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ পিছন থেকে মুন্নাকে কে জানি ডাক দিল।
তখন মুন্না পিছনে তাকায়। তখন মুন্নার দেখা দেখি রাকিব, ফয়সাল, মোরসালিন ও নাইম সবাই পিছনে তাকায়। মুন্না ও তার বন্ধুরা তাকিয়ে দেখে একটা মেয়ে। তারপর ওই মেয়ে মুন্নার সামনে এসে দাঁড়িয়ে বলা শুরু করলো। হাই। আপনি মানে আমি বা আমরা কি আপনাকে চিনি? মুন্নার এমন প্রশ্নের উত্তরে মেয়েটা মুচকি হাসি দিয়ে বলা শুরু করলো। আমার নাম সোহানা, আমিও তোদের সঙ্গেই পড়ি। তো আমরা কি করতে পারি? না মানে আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? সোহানার এমন কথা শুনে একটু অবাক হলো, কারণ মেয়েদের সাথে একটু কম কথা বলে। তারপর মুন্না সোহানার দিকে একবার ভালো করে তাকালো। মেয়েটির গায়ের রং শ্যামবর্ণের। মেয়েটি শ্যামবর্ণের হলেও দেখতে খুব সুন্দর, এবং তার কথাবার্তার স্টাইলও, তার হাসিটা অনেক সুন্দর। তারপর মুন্না সোহানের দিকে তাকিয়ে বলা শুরু করলো। ওকে, আপনি আজকে আমাদের ফ্রেন্ড? তখন সোহানা মুন্নার দিকে তাকিয়ে বলতে লাগলো। আচ্ছা, তোমার ফ্রেন্ডদেরকে কি তুমি আপনি বলে ডাকো? তখন মুন্না সোহানার দিকে চোখ বাঁকিয়ে বলতে লাগলো। কেন? আমি ওদেরকে আপনি করে বলবো কেন? তাই? হ্যাঁ। তাহলে তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? হ্যাঁ। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, এটাই ব্যাপার। তারপর মুন্না সোহানার উদ্দেশ্যে বলা শুরু করলো। আচ্ছা শোনো তাহলে, এরা হচ্ছে তোর মতো আমারও ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড না, এরা আমার ভাই। আচ্ছা তাহলে শোন, আমি মুন্না, ও হচ্ছে রাকিব, ফয়সাল, মোরসালিন ও নাইম। আর রাকিব, ফয়সাল, মোরসালিন ও নাইম ও হচ্ছে সোহানা। আচ্ছা দোস্ত, আমাদের তো পরিচয় হলো, চল এখন বাসায় যাই, আর সবাই মিলে বিকালে মাঠে আসিস, ওকে? রাকিব, ফয়সাল, মোরসালিন, নাইম ও সোহানা মুন্নার কথার সম্মতি জানায়। তারপর যে যার নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পর মুন্না তার বাসার সামনে এসে দাঁড়ালো। তারপর মুন্না তার মাকে ডাকতে লাগলো। মা, মা, দরজাটা খোলো। কিছুক্ষণ পর মিসেস মুক্তি অর্থাৎ মুন্নার মা দরজার গেট খুলে দিল। তারপর মা বলতে লাগলো। কিরে, এত দেরি হলো যে? মা, আজকে আমার নতুন বন্ধু হয়েছে তো, তাই কলেজে শেষে সব বন্ধুরা মিলে একটু আড্ডা দিয়েছি। হঠাৎ মুন্নার উদ্দেশ্যে তার বড় বোন মিম বলতে লাগলো। তা ভাই, তুই তো মাকে শুধু নিজের বন্ধুদের কথা বললি, কিন্তু আজকে যে তোর একটা মেয়ে বান্ধবী হয়েছে সে কথা তো মাকে বললি না। মুন্না তার বড় বোনের কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু মুন্না জানেই না যে তার বড় বোন অর্থাৎ মিম এদেরকে দেখে ফেলেছে, কিন্তু মুন্না এসবের কিছুই জানে না। তারপর মুন্না তার মায়ের দিকে তাকিয়ে দেখে তার মা মিসেস মুক্তি তার দিকে চোখ পাকিয়ে বলে উঠল। কিরে মেয়েটাকে? হ্যাঁ মা, ও হচ্ছে আমার ফ্রেন্ড সোহানা, এর বেশি কিছুই না। তা আমি কি তোকে কিছু বলছি? হ্যাঁ। তখন মুন্না এসব কথা এড়িয়ে যাওয়ার জন্য মাকে বলতে লাগলো। মা, তুমি কি এইসব কথা বলতে থাকবে না আমাকে খেতেও দিবে? খুব ক্ষুধা পাইছে তো। তখন মা মুন্নাকে বলতে লাগলো। ও আমার মনেই নাই। আচ্ছা তুই ফ্রেশ হয়ে টেবিলে আয়, আমি খেতে দিচ্ছি। আচ্ছা মা, যাচ্ছি। তারপর মুন্না রুমে গিয়ে ব্যাগ রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল। মা, খেতে দাও। আমি রান্নাঘর থেকে খাবার আনতেছি, তুই টেবিলে বস। তারপর মুন্না খাবার টেবিলে বসলো। তারপর মিসেস মুক্তি মুন্না ও মিমকে খাবার খেতে দিল। হঠাৎ মুন্নাকে তার মা বলতে লাগলো। মা, বাবা কই? মুন্নার এমন কথাই মিসেস মুক্তি ও মিম মুন্নার দিকে চোখ পাকিয়ে তাকালো। তারপর মুন্নার বোন অর্থাৎ মিম মুন্নার দিকে রেখে বলতে লাগলো। কি রে, তুই কি সত্যি আমার ভাই মুন্না, না অন্য কেউ? মুন্না তার বোনের দিকে অবাক চোখে তাকিয়ে বলতে লাগলো। বুঝলাম না কিছু আপু, তোর কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? হ্যাঁ, কি বলিস এসব? ঠিকই তো বলছি। কেন, তুই কি জানিস না বাবা এই সময় কাজে যায়? ও সরি, আমার তো মনেই নাই। তারপর মুন্না খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। তারপর বিছানে গিয়ে শুয়ে পড়তে না পড়তেই ঘুমিয়ে পড়ল। 2 ঘন্টা পর মুন্নার রিং হতে লাগলো। মুন্না ঘুমু ঘুমু চোখে ফোন নিয়ে দেখে রাকিব ফোন দিয়েছে। তারপর মুন্না ফোন কানে নিয়ে হ্যালো বলতে না বলতেই ওইদিকে রাকিব রেগে মুন্নাকে বলতে লাগলো। কি রে শালা, তুই কোথায়? হ্যাঁ দোস্ত, আমি বিছানায় মানে ঘুমাচ্ছি। মুন্নার এই কথা শুনে রাকিব রেগে বলতে লাগলো। ওই শালা, তুই আমাদের বিকালে আসতে বলেছিস আর নিজেই এখনো আসিসনি। কে কে আসছিস? তুই বাদে আমরা সবাই আসছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা যাচ্ছি, 5 মিনিট ওয়েট কর দোস্ত। আচ্ছা, আর তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা দোস্ত।
তারপর মুন্না বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল। তারপর মুন্না তার মাকে বলতে লাগলো, মা আমি একটু মাঠে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি বাসায় আসিস। আচ্ছা মা। হঠাৎ মুন্নাকে তার বোন মিম ডাক দিয়ে বলল, ভাই তুই আসার সময় আমার জন্য ফুচকা আর আইসক্রিম নিয়ে আসিস। আচ্ছা নিয়ে আসবো। তারপর মুন্না বাসা থেকে বেরিয়ে মাঠে গেল। তারপর রাকিব, ফয়সাল, মোরসালিন ও নাইম সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে মার্কেটে গেল। তারপর সেখান থেকে ফুচকা আইসক্রিম নিয়ে বাসার দিকে রওনা দিল। তারপর বাসে গিয়ে মুন্না তার মার সাথে দেখা করে তার বোন মিমের রুমে গেল। রুমে গিয়ে মুন্না তার বোন মিমকে বলতে লাগলো, আপু এই নে তোর ফুচকা আর আইসক্রিম। মিম ফুচকা ও আইসক্রিম দেখে খুশি হয়ে মুন্নাকে জড়িয়ে ধরে বলে উঠল, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হইছে হইছে আর ঢং করতে হবে না। কি বললি ভাই? তুই আমার ভালোবাসাকে ঢং বললি? যা, তোর সাথে আমার আর কথা নাই। হইছে আর রাগ করতে হবে না, সরি আপু। তারপর মুন্না তার বোনের হাতে ফুচকা আর আইসক্রিম দিয়ে নিজের রুমে গেল। তারপর পড়তে বসলো। কিছুক্ষণ পর মিসেস মুক্তি বেগম মুন্নাকে নিচে ডাকতে লাগলো খাওয়ার জন্য। মায়ের ডাক শুনে মুন্না পড়া শেষ করে নিচে খেতে গেল। তারপর মুন্না খাবার খেয়ে নিচে গিয়ে দেখে মিস্টার শামীম, মিসেস মুক্তি বেগম ও তার বড় বোন মিম খাবার টেবিলে বসে আছে। তখন মুন্না সবার উদ্দেশ্যে বলতে লাগলো, কি ব্যাপার বাবা, মা, আপু তোমরা খাবার টেবিলে খালি প্লেট নিয়ে বসে আছো যে? তখন মিম মুন্নাকে বলতে লাগলো, তোকে ছাড়া কি আমরা কখনো খেয়েছি? হ্যাঁ। ও সেটাও ঠিক। তারপর সবাই খাওয়া শুরু করলো। তারপর মুন্না খাবার খাচ্ছে। এমন সময় মিস্টার শামীম মুন্না বলতে লাগলো, কিরে বাবা, তোর পড়াশোনার কি খবর? ভালো বাবা। দেখ বাবা, আমার তোকে নিয়ে খুব আশা। তুই কখনো এমন কাজ করিস না যাতে আমাদের মান সম্মান যেন নষ্ট না হয়। বাবা তোমার সব কথা আমার মনে থাকবে। বাবা কথা দিচ্ছি আমি এমন কোনো কাজ করব না যাতে তুমি অন্যের সামনে মাথা নত করো। বাবা তোর প্রতি আমার বিশ্বাস আছে, আমি জানি তুই আমার বিশ্বাস ভাঙবি না। তখন মিসেস মুক্তি বেগম সবার উদ্দেশ্যে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা কি খাবার খাওয়া বাদ দিয়ে গল্প করবে না খাবে? হ্যাঁ। তারপর মুন্না ও মিস্টার শামীম আর কথা না বলে খাবার খাচ্ছে। তারপর সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। তারপর মুন্না রুমে গিয়ে বিছানায় বসলো। তারপর রাকিব, ফয়সাল, মোরসালিন ও নাইমের সাথে কিছুক্ষণ হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে কথা বলল। তারপর কিছুক্ষণ পড়াশোনা করলো। তারপর পড়া শেষ করে ঘুমিয়ে পড়ল। তারপর সকাল হতে না হতেই মোরসালিনের ফোন। তারপর মুন্না ফয়সালের ফোন রিসিভ করলো। তারপর বলতে লাগলো, হ্যালো, কে? দোস্ত, কই তুই? আমি এখন ঘুমের রাজ্যে গিয়ে ঘুম রাজকন্যার সাথে প্রেম করতেছি। ওই শালা মজা বাদ দিয়ে ঘড়িতে দেখ কয়টা বাজে। তারপর মুন্না ঘড়িতে দেখে 9:40 বাজে। এটা দেখে তো মুন্না চোখ বড় হয়ে যায়। তারপর ফয়সাল মুন্নাকে আবারও বলতে লাগলো, কিরে মামা, এবার তো বিছানা থেকে ওঠ, তাড়াতাড়ি কলেজে আয়। তারপর মুন্না ওকে বলে বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেল। তারপর মুন্না 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো। তারপর রেডি হয়ে নিচে গেল। তারপর মুন্না মাকে বলতে লাগলো, মা আমি কলেজে গেলাম। খাবার খেয়ে যা। না মা, আজকে অনেক দেরি হয়ে গেছে, আমি কলেজে গিয়ে ক্যান্টিনে খেয়ে নিবনি, তুমি টেনশন করবে না, ওকে? আচ্ছা ঠিক আছে, তুই দেখে শুনে কলেজে যাস, আর খাবার ক্যান্টিনে গিয়ে খেয়ে নিস কিন্তু, ওকে? আচ্ছা মা, তোমার সব কথা মনে থাকবে। আচ্ছা আমি যাই, অনেক দেরি হয়ে গেল। তারপর মুন্না বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে রিক্সার জন্য, কিন্তু রিক্সা পাচ্ছে না। তাই মুন্না আর রিক্সার জন্য দাঁড়িয়ে না থেকে কলেজের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ হাঁটতে না হাঁটতে পিছন থেকে কে জানি মুন্নাকে ডাকতে লাগলো। মুন্না পিছন ফিরে দেখে সেটা আর কেউ না, মুন্নার কলেজের নতুন ফ্রেন্ড সোহানা। তারপর সোহানা মুন্নার উদ্দেশ্যে বলতে লাগলো, কি রে দোস্ত, কই যাস? কেন দেখতেছিস না কলেজে যাই? তা হেরে যাচ্ছি যে। আরে আর বলিস না দোস্ত, রিক্সা পাইনি তাই হাঁটতেছি। ও আচ্ছা আচ্ছা দোস্ত, তুই যদি কিছু মনে না করিস একটা কথা বলি। বল। তুই চাইলে আমার সঙ্গে রিক্সায় করে যেতে পারিস। কিন্তু আর কোনো কিন্তু নাই, তুই এখন তাড়াতাড়ি রিক্সায় ওঠ, ক্লাস শুরু হতে আর বেশি টাইম নেই, তাই তাড়াতাড়ি তুই রিক্সায় ওঠ। তারপর মুন্না কোনো কিছু না ভেবে রিক্সায় উঠল। তারপর সোহানা রিক্সাওয়ালা মামাকে কলেজের উদ্দেশ্যে যেতে বলল। কিছুক্ষণ পর মুন্না ও সোহানা কলেজে গেল।
কলেজে ঢুকতে না ঢুকতেই মুন্নাকে পিছন থেকে সাদিয়া ও তার ফ্রেন্ড ডাকতে লাগলো। ওই তুই আজকে আমাকে সালাম না দিয়ে চলে যাচ্ছিস যে? প্রয়োজন মনে করি না তাই সালাম দিচ্ছি না। আচ্ছা থাকেন ভাই, আমার কলেজের টাইম হয়ে গেছে। কলেজে ঢুকতে না ঢুকতেই মুন্নাকে পিছন থেকে সাদিয়া ও তার ডাকতে লাগলো। তারপর মুন্না সাদিয়াকে আর পাত্তা না দিয়ে ক্লাসে চলে গেল। তারপর মুন্না, রাকিব, ফয়সাল, মোরসালিন, নাইম ও সোহানা আড্ডা দিতে লাগলো। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো। তারপর মুন্না ও তার বন্ধুরা আড্ডা বাদ দিয়ে ক্লাস করলো। তারপর ক্লাস শেষে মুন্না, রাকিব, ফয়সাল, মোরসালিন, নাইম ও সোহানা ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার করলো। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলো। এমন সময় পেছন থেকে সাদিয়া মুন্নার কলার চেপে ধরলো। মুন্নার একটা স্বভাব খারাপ, সেটা হচ্ছে কেউ যদি মুন্নার শার্টের কলার ধরে তাহলে ও প্রচণ্ড রেগে যায়। তখন সে কি করে সে নিজেও জানে না। তারপর মুন্না কোনো কিছু না দেখে পিছন ফিরে সাদিয়ার গালে ঠাস ঠাস করে 4টা চড় মারল। এটা দেখে ক্যান্টিনে যারা ছিল সবাই অবাক হয়ে গেল, কারণ সবাই জানে সাদিয়ার ভাইকে। তাই সবাই মুন্নার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ সে জানে কার গায়ে হাত দিয়েছে। মুন্না সাদিয়ার দিকে তাকিয়ে দেখে সাদিয়ার গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। ও দেখে সাদিয়ার ঠোঁট কেটে রক্ত ঝরছে। তারপর সাদিয়া রেগে মুন্নাকে বলতে লাগলো, তুই আমাকে মারলি? তুই জানিস আজ পর্যন্ত আমার গায়ে কেউ হাত তোলেনি, আর তুই আজকে আমাকে চড় মারছিস? আজকে তোর খবর আছে, তুই এখানেই থাক, আমি একটু পর আসতেছি। তারপর সাদিয়া রেগে কলেজ থেকে চলে গেল। তারপর বাসায় গিয়ে কান্না করতে করতে সাদিয়া ওর ভাই মেহেদির কাছে গেল। সাদিয়ার ভাই মেহেদি সাদিয়ার চোখে পানি দেখে তো রেগে পাগ হয়ে গেছে। তারপর মেহেদি রেগে সাদিয়াকে বলতে লাগলো, কিরে বোন, তুই কান্না করতেছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? আর তোর গালে থাপ্পড় মারছে কে? হ্যাঁ? তারপর সাদিয়া কান্না করে তার ভাই মেহেদিকে সবকিছু খুলে বলল। এটা শুনে তো মেহেদি রেগে ফায়ার হয়ে গেছে। তারপর মেহেদি সাদিয়াকে বলতে লাগলো, আচ্ছা বোন, ছেলেটির নাম কি? ছেলেটির নাম মুন্না। আচ্ছা, একটা কথা বলবি? তারপর সাদিয়া তার ভাই মেহেদির দিকে একবার তাকিয়ে বলতে লাগলো, হ্যাঁ ভাইয়া বলো। বোন, আজ পর্যন্ত তো তুই আমাকে কারো ওর জন্য বিচার দিসনি, কারণ যে তোর সাথে খারাপ আচরণ করে তাকে তুই মেরে হাসপাতালে পাঠাস, কিন্তু আজকে তুই আমার কাছে বিচার দিছিস, সেটা ভাবতে আমি একটু অবাক হয়েছি। আচ্ছা তুই থাক, আমি ওই ছেলেকে দেখতেছি। ওর তো সাহস কম না, আমার একমাত্র বোনের গায়ে হাত দিছে। শোন, তুই বাসায় থাক, আমি একটু আসতেছি। আচ্ছা ভাইয়া। তারপর মেহেদি কাকে জানি ফোন করে কি জানি বলল। তারপর মেহেদি সাদিয়ার সামনে এসে বলল। তখন সাদিয়া মেহেদিকে বলল, বোন তুই চিন্তা করিস না, আজকে ওই ছেলের অবস্থা খারাপ করে ফেলবো। ভাইয়া ওকে যেন তোমার লোকেরা বেশি কিছু না করে, মনে থাকে যেন। সাদিয়ার ভাই সাদিয়ার কথার মানে কিছুই বুঝলো না, তাই সাদিয়াকে আবারও প্রশ্ন করলো, বোন আমি তোর কথার মানে কিছুই বুঝলাম না, একটু বুঝে বলবি? মানে ভাই আমি মুন্নাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তখন সাদিয়ার ভাই বলল, ও আচ্ছা, এই ব্যাপার। সাদিয়া একটু লজ্জা পেয়ে মাথা নেড়ে হ্যাঁ জানালো। তারপর সাদিয়া ও মেহেদি যে যার রুমে চলে গেল। আর এইদিকে মুন্নাকে রাকিব, ফয়সাল, মোরসালিন, নাইম ও সোহনা মুন্নাকে বলতে লাগলো, দোস্ত তুই আজকে কাজটা ঠিক করলি না। ও যেমনই হোক, ও তো একজন মেয়ে, আর সাদিয়ার গায়ে তোর হাত তোলাটা উচিত হয়নি। রাকিবের কথায় ফয়সাল, নাইম, মোরসালিন ও সোহনা সবাই রাকিবের কথায় মতামত দিল। তারপর মুন্না সবার উদ্দেশ্যে বলতে লাগলো, আরে দোস্ত ওইসব বাদ দে, চল এখন বাসায় যাই। আচ্ছা দোস্ত চল। তারপর মুন্না, রাকিব, ফয়সাল, মোরসালিন, নাইম ও সোহনা সবাই যে যার নিজের বাসার দিকে রওনা দিল। তারপর মুন্না ওর বাসায় গেল। বাসায় গিয়ে মাকে বলতে লাগলো, মা খেতে দাও, খুব ক্ষুধা পাইছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা মা। তারপর মুন্না গিয়ে রুমে ফ্রেশ হয়ে নিচে খেতে আসলো। তারপর খাবার খেয়ে নিজের রুমে গেল। তারপর আজকে কলেজে যা যা হলো সেসব মুন্না ভাবতে লাগলো। তারপর মুন্না মনে মনে বলতে লাগলো, না আজকে কলেজে আমার এমন একটা কাজ করা উচিত হয়নি, না কালকে কলেজে গিয়ে সাদিয়ার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। তারপর মুন্না সাদিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মুন্না ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। এমন সময় কিছু ছেলেপেলে মুন্নার সামনে এসে দাঁড়ালো। তারপর একজন বলতে লাগলো, ওই আমাদের সঙ্গে চল। হঠাৎ মুন্নার সামনে এতগুলো লোক আসে মুন্না কিছুটা ভয় পেয়ে গেল। তারপর মাথা ঠান্ডা করে মেয়েদের লোকেদের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনারা কে আর আমি আপনাদের সাথে যাবো বা কেন?
ওই বেশি কথা না বলে আমাদের সঙ্গে তাড়াতাড়ি চল, ভাই তোকে আমাদের সঙ্গে নিয়ে যেতে বলেছে। তা আপনার সেই ভাইয়ের নাম কি? কি তুই আমাদের ভাইকে চিনিস না? ওই আমার ভাইয়ের নাম মেহেদি ভাই। এ শহরে সবাই ভাইয়ের নাম শুনলে ভয়ে প্যান্টে হিসু করে দেয়, আর তুই আমাদের ভাইকে চিনিস না? এই মুন্না কাউকে ভয় পায় না, ওকে? একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় পায় না। তাই দয়া করে বলছি, আমার সামনে থেকে সরে যান। যদি না সরি কি করবে? হ্যাঁ, কিছুই না, দয়া করে সরেন। আমি এখন কলেজে যাব, তাই আমি এখন কোনো ঝামেলায় জড়াতে চাই না। দয়া করে সামনে থেকে সরে যান। এমন সময় সাদিয়া গাড়িতে করে কলেজে যাচ্ছে। তখন সাদিয়া দেখে মুন্নাকে কয়েকজন ছেলেপেলে ঘিরে রেখেছে। এটা দেখে সাদিয়া গাড়ি থেকে নেমে মুন্নার কাছে গেল। মুন্নার সামনে যেতে না যেতেই মেহেদির লোকেরা সাদিয়াকে সালাম দিল। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে এখানে? ম্যাডাম মোহিত ভাই ওকে নিয়ে যেতে বলেছে। ও আচ্ছা, আর নিয়ে যেতে হবে না, তোমরা যাও। আর ভাইয়াকে বলে দিও যে আমি ওকে নিয়ে গেছি। কিন্তু ম্যাডাম। আর কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি না। আচ্ছা ম্যাম, ওই চল। তারপর মেহেদির লোকেরা সাদিয়া ও মুন্নার সামনে থেকে গাড়ি নিয়ে চলে গেল। তারপর মুন্না সাদিয়াকে ধন্যবাদ জানালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কিসের জন্য? এই তো ওদের হাত থেকে রক্ষা করার জন্য। আর সরি কালকে ওভাবে চর মারার জন্য। আই এম সো সরি। থাকার সরি বলতে হবে না। আচ্ছা চলো, কলেজের তো সময় হয়ে গেল। চলেন। তারপর মুন্না ও সাদিয়া গাড়িতে করে কলেজে গেল। এটা দেখে তো সাদিয়ার বান্ধবীরা ও রাকিব, ফয়সাল, মুরসালিন, নাইম ও সোহানা সবাই তো অবাক। কারণ যে ছেলেটা সাদিয়াকে চর মারল তার সাথে সাদিয়া গাড়িতে করে কলেজে আসলো। এটা দেখে যে কেউ অবাক হয়ে যাবে। তারপর সাদিয়া তার বান্ধবীদের কাছে গেল আর মুন্না তার বন্ধুদের কাছে গেল। সাদিয়া তার বান্ধবীদের কাছে যেতে না যেতেই সাদিয়াকে প্রশ্ন করতে লাগলো তার বান্ধবীরা। কিরে, তোরা এমন হা করে আছিস কেন? না মানে আমরা বোঝার চেষ্টা করতেছি যে তুই আসলে সাদিয়া নাকি অন্য কেউ। কারণ যে ছেলে তোকে কালকে সবার সামনে চোর মারলো আর আজকে তুই তার সঙ্গে একই গাড়িতে করে আসলি, এটা কেমন জানি মেনে নিতে পারছি না। আচ্ছা তোর মতলবটা কি সেটা বলতো? আরে আমার কোনো মতলব নেই। তাহলে কি? আচ্ছা একটা কথা বলতো। বল, কি কথা? আচ্ছা তুই কি ওই ছেলেটাকে কোনোভাবে ভালোবেসে ফেলিসনি তো? আবার আমাদের তোকে নিয়ে কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে। জানি না রে, কিন্তু আমার ওকে দেখলে কেমন জানি লাগে। মানে আমি ওকে দেখার সাথে সাথে আমার জানি কি হয়ে যায়, আমি ওকে কিছুই বলতে পারি না। বুঝতে পারছি, কিন্তু দোস্ত ও কি তোকে ভালোবাসবে? কেন ভালোবাসবে না বুঝি? আমি কি দেখতে খারাপ? আর এই কলেজের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ের নাম যদি কেউ বলবে, সবার আগে আমার নাম বলবে। আরও ও আমাকে ভালোবাসবে না? কি যে বলিস না তোরা। সেটাও ঠিক। আচ্ছা ওইসব বাদ দে, ওইসব পরে ভেবে দেখবো। চল এখন ক্লাসে যাই। এদিকে মুন্না তার বন্ধুদের সামনে যেতে না যেতেই রাকিব, ফয়সাল, মুরসালিন, নাইম ও সোহানা প্রশ্ন করতে লাগলো। কিরে মামা, তোর মতলব কি রে বলতো? যে মেয়েটাকে কালকে তুই চড় মারলি, আজকে তার সঙ্গে একই গাড়িতে আসলি, কিছুই তো বুঝলাম না। ব্যাপারটা কি বলতো? আর এইসব কিছু বাদ দে, চল এখন ক্লাসে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা চল দোস্ত। কিন্তু দোস্ত, যেটাই করবি ভেবেচিন্তে বলিস কিন্তু। রাকিব, ফয়সাল, নাইম, সোহানা সবাই মুরসালিনের কথাই মতামত দিল। তারপর সবাই ক্লাসে গেল। কিন্তু এইদিকে সাদিয়া ক্লাস করা বাতি মুন্নার কথা ভেবে যাচ্ছে। কি রে, কি ভাবছিস এমন করে? দোস্ত, আমি মনে হয় সত্যি মুন্নার প্রেমে পড়ে গেছি রে। তোরা তো অবাক হলি যে। না মানে আজ পর্যন্ত তোর কোনো ছেলে পছন্দ হয়নি তাই বললাম আর কি। তাই এখন কি করবি তুই? জানি না রে, তোর একটা আইডিয়া দে। তুই সোজা গিয়ে মনিকে প্রপোজ করে দে। কিন্তু? আর কোনো কিন্তু নয়, তুই যদি মুন্নাকে পেতে চাস তাহলে তাড়াতাড়ি মুন্নাকে প্রপোজ করে দে। কারণ মুন্নার 5 জন ফ্রেন্ডের মধ্যে একজন মেয়ে ফ্রেন্ড আছে না, ও দেখি মুন্নার দিকে সব সময় তাকিয়ে থাকে। কি? ওই মেয়েটার এত বড় সাহস? আচ্ছা আমি আজকে ওকে প্রপোজ করব। ওকে দোস্ত, বেস্ট অফ লাক। তারপর সাদিয়া ও তার বান্ধবীরা ক্লাস শেষ করে কলেজ ক্যাম্পাসে মুন্নার জন্য ওয়েট করতেছে। তারপর সাদিয়ার এক বান্ধবী এসে সাদিয়ার হাতে একটি গোলাপ দিল প্রপোজ করার জন্য। আর এইদিকে মুন্না ও তার বন্ধুরা ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছে। এমন সময় সাদিয়া মুন্নাকে ডাক দিল। মুন্না সাদিয়ার দিকে একবার তাকিয়ে আবার ক্যান্টিনের দিকে যেতে লাগলো। এমন সময় সাদিয়া দৌড়ে এসে মুন্নার সামনে দাঁড়ালো। তারপর মাটিতে বসে মুন্নাকে ফুল দিয়ে প্রপোজ করলো। আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে প্রথম দেখায় খুব ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমার ভালোবাসাটাকে গ্রহণ করো।
সাদিয়ার এমন কথাই মুন্না ও তার বন্ধুরা ভ্যাবাচাকে খেয়ে গেল। তারপর মুন্না হাসতে লাগলো। সাদিয়া ও তার বান্ধবীরা মুন্নার এমন কাণ্ডে সবাই হা হয়ে আছে। তারপর সাদিয়া মুন্নাকে বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে হাসতেছো যে? আমার ভালোবাসাটা গ্রহণ করো। ভালোবাসা গ্রহণ করব? হা হা হা, কিন্তু আমি তো থার্ড পার্সনের ভালোবাসা গ্রহণ করব না। হা হা হা। মুন্নার এমন কথা সাদিয়া ও তার বান্ধবী ও মুন্নার বন্ধুরা সবাই অবাক। তারপর সাদিয়া আবার বলতে লাগলো, বুঝলাম না, আর আমাকে দেখে কি তোমার থার্ড পার্সন মনে হয়? হ্যাঁ, আমি কোন দিক দিয়ে থার্ড পার্সন? তুমি ভালো করে দেখো তুমি কোন দিক দিয়ে থার্ড পার্সন। তোমাকে দেখতে তো মেয়েদের মতো, কিন্তু তোমার পোশাক তো ছেলেদের। তাহলে আমি বুঝবো কিভাবে তুমি একজন মেয়ে? ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, এটাই ব্যাপার। তোমার মধ্যে তো কোনো শালীনতাই নেই। তাহলে তোমাকে কিভাবে ভালোবাসবো তুমিই বলো। আচ্ছা, আমি তোমার জন্য শালীন পোশাক পরতেও রাজি। কি পরা লাগবে বলো? শাড়ি পরতে হবে না বোরকা? তুমি যা পরতে বলবে তাই পরবো। তাও তুমি আমার ভালোবাসাটা গ্রহণ করো প্লিজ। শুধু শালীন পোশাক পরলে কি ভালো মানুষ হওয়া যায়? আর সরি, আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। তাই তুমি দয়া করে আমার কাছে ভালোবাসার কথাটা আর কখনো বলতে আসবে না। কথাটা যেন মনে থাকে। তারপর মুন্না সাদিয়ার ভালোবাসা গ্রহণ না করে বাসার দিকে রওনা দিল। মুন্নার দেখা দেখি মুন্নার বন্ধুরাও যে যার বাসার দিকে রওনা দিল। আর এইদিকে সাদিয়া মন খারাপ করে নিচে বসে। তখন সাদিয়ার বান্ধবীরা সাদিয়াকে বলতে লাগলো, আরে দোস্ত, এত সহজে হার মেনে যাচ্ছে? রাজি হয়নি তো তাতে কি হয়েছে? তুই টেনশন করিস না তাহলে কি করব তোরাই বল। দোস্ত, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তুই যদি এই মোতাবেক কাজ করতে পারিস তাহলে তুই সফল হবি ইনশাল্লাহ। সাদিয়া তার বান্ধবীর মুখের কথা শুনে লাফ দিয়ে উঠে সাদিয়ার বান্ধবীকে বলতে লাগলো, কি আইডিয়া দোস্ত, তাড়াতাড়ি বল, আমার আর তর্স হচ্ছে না। আচ্ছা শোন তাহলে। সাদিয়ার বান্ধবী সাদিয়াকে যা বলতে লাগলো তা হচ্ছে, থাক এই কথাটা আর না বলি। কথাটা বলে তোর গল্পের সব মজাই মরে যাবে। এই কথাটা না হয় সিক্রেট থাকুক। আচ্ছা, এবার তাহলে গল্পে ফিরি। তারপর সাদিয়া খুশিতে তার বান্ধবীকে জড়িয়ে ধরল। তারপর যে যার বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর মুন্না তার বাসায় গেল। তারপর সোজা নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে খেতে আসলো। তারপর মুন্না খাবার খেতে লাগলো। এমন সময় বাসার কলিং বেল বাজতে লাগলো। তখন মুন্না মাকে ডাকতে লাগলো, মা মা, গেটটা খুলে দাও, কে জানি আসছে। দাঁড়া, যাচ্ছি। এমন সময় মিসেস মুক্তি বেগম গেট খুলে দিল। গেট খুলতেই তো মিসেস মুক্তি বেগম একটু অবাক হলো, কারণ অসময়ে মিস্টার শামীম কখনো পাশে আসে না। মিস্টার শামীমকে দেখে মিসেস মুক্তি বেগম বলতে লাগলো, কি ব্যাপার, এই অসময়ে বাসায় আসলে যে? আরে তোমাকে রাতে বললাম না? ও আচ্ছা, মনে নেই আমার। কি কিছু বুঝলেন না তো? আচ্ছা আমি বলে দিচ্ছি, আজকে মিমকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই মিস্টার শামীম অফিস ছুটি নিয়ে বাসে আসছে। তারপর মিস্টার শামীম খাবার টেবিলে গিয়ে বসলো। তারপর মিস্টার শামীম মুন্নাকে বলতে লাগলো, মুন্না, খাবার খাওয়া শেষে আজকে বাইরে যাস না যেন। কেন বাবা? বিকেলে তো আমার বাইরে যেতে হবে। কেন? আজকে আর বাইরে যেতে হবে না। কিন্তু বাবা, আজকে আমরা বন্ধুরা মিলে একটু ঘুরতে যেতাম। আমি বললাম না আজকে তোমার কোনো ঘোরাঘুরি নেই, আজকে শুধু বাসায় থাকো, ওকে? কিন্তু বাবা, আজকে আমি বাসায় থেকে কি করব? আজকে তোর বোনকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই আজকে তোর বাসায় থাকতে হবে। বাবা, তুমি আমায় আগে বলবা না? এই পেতনিকে তুমি তাড়াতাড়ি বাসা থেকে তাড়াতে যাচ্ছ। হাসতে হাসতে মিমকে এই কথাগুলো বললো। আর মিম তো রেগে ফায়ার হয়ে গেছে। তারপর মিম রেগে মুন্নাকে বলতে লাগলো, ওই হারামি, তুই আমাকে কি বললি? আমি পেতনি? আর মা বাবা, তুমি ওই ফাজিলকে কিছুই বলছো না? তোরা কি শুরু করলি? হ্যাঁ মুন্না, এখন চুপ করে থাক, আর তুই এখন রুমে যা। আর মিম, তুই রুমে গিয়ে রেডি হ। আচ্ছা বাবা। তারপর মুন্না নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। আর এইদিকে মিম তার নিজের রুমে গিয়ে রেডি হতে লাগলো। কিছুক্ষণ পর মিসেস মুক্তি বেগম মুন্নাকে ডাকতে লাগলো, মায়ের কিরে মুন্না, তাড়াতাড়ি ওঠ। মা বলো। তোর বাবা দুপুরে কি বলছিল? হ্যাঁ, ভুলে গেছিস নাকি? কথা শুনে মুন্না ধরফড়ে লাফ দিয়ে উঠল। তারপর মিসেস মুক্তি বেগমকে বলতে লাগলো, সরি মা, ভুলে গেছিলাম। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নিচে আয়। আচ্ছা মা, তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যে নিচে আসতেছি। তারপর মুন্না ফ্রেশ হয়ে নিচে গেল। এদিকে মুন্না নিচে এসে তো তার প্রাণ যায় যায় অবস্থা। কি কিছু বুঝলেন না তো? মুন্না নিচে দেখে সাদিয়া ও তার বান্ধবী আরো কয়েকজন এসেছে, তাই মুন্নার এই অবস্থা।
তারপর মুন্না সিঁড়ি থেকে নেমে চোখ বড় বড় করে বলতে লাগলো, আপু আপনি এখানে? মুন্নার এমন আচরণে মুন্নার মা বাবা ও মিম সবাই তো অবাক। মিসেস মুক্তি বেগম মুন্নার দিকে বুড়ো কুচকে বলতে লাগলো, কি রে মুন্না, তুই এই মেয়েটাকে চিনিস কি করে? হ্যাঁ। মা, উনি আমাদের কলেজে পড়ে, তাই চিনি আর কি। ও আচ্ছা। হুম। তারপর মুন্না সোফায় গিয়ে বসলো। আর এইদিকে সাদিয়া মুন্নাকে দেখে চোখ টিপ মারছে। আর এইদিকে সাদিয়ার চোখ টিপ মারাই মুন্না অস্বস্তি বোধ করছে। তারপর মুন্নার বাবা মিস্টার শামীম সবার উদ্দেশ্যে বলতে লাগলো, তা রফিক সাহেব, আমরা তাহলে আসল কথায় আসি। ঠিক বলছেন শামীম সাহেব। আচ্ছা, তাহলে আমরা আসল কথায় আসি। হ্যাঁ। রফিক সাহেব, আমি তো আপনার ছেলেকে চিনি, তাই আমার কোনো প্রশ্ন করার দরকার নেই। মুন্নার মা, তুমি কিছু প্রশ্ন করবে? না না, তুমি যেহেতু ছেলেকে চেনো, এখানে আমার আর কোনো প্রশ্ন করার দরকার নাই। আর আমার ছেলেকে পছন্দ হয়েছে। তা বাবা, তোমার নাম কি? আজ্ঞে আন্টি, আমার নাম মিনহাজ। মুন্নার বাবা, আমার তো পছন্দ হয়েছে, তোমারও তো পছন্দ হয়েছে, তাই না? এখন তুমি মিমকে বলো যে ওর পছন্দ হয়েছে কি না। আচ্ছা মা মিম, তোর কি মিনাজকে পছন্দ হয়েছে? মা, তোমার আর বাবার পছন্দ হলে আমারও পছন্দ। আর মা বাবা, তোমরা যা চাইছো আমি কি তাতে কখনো না করেছি বলো? তোকে নিয়ে আমি অনেক গর্ব করি রে মা। আর আমার এই ফাজিল ছেলেটাকে নিয়ে কি যে করব। মুন্না তার বাবার এমন কথাই মুন্না একটু ভ্যাবাচেকা খেয়ে গেল ও একটু লজ্জা পেল। লজ্জা বলতে ভুল হবে, একটু অপমানিত হয়েছে, কারণ সবার সামনে এমনভাবে না বললেও পারত। অবশ্য মুন্নার একটু লজ্জা কম। তারপর মুন্না বাবার দিকে চোখ বাঁকিয়ে বলতে লাগলো, আচ্ছা বাবা, তুমি আমার প্রশংসা করতেছো না অপমান করতেছো? হ্যাঁ, তোর কি মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে তো অপমান করতেছো। আরে বুদ্ধ, আমি তোকে অপমান করতেছি কই? তাহলে কি করতেছো? হ্যাঁ, আরে আমি তো তোকে ডাইরেক্ট অপমান করতেছি। মিস্টার শামীমের এমন কথায় সবাই হা হা করে হাসতে লাগলো। সবার এমন আচরণে মুন্না রেগে সোফা থেকে উঠে উপরে যেতে লাগলো। এমন সময় মিস্টার শামীম মুন্নাকে নিচ থেকে ডাকতে লাগলো, রে পাগলা ছেলে, আমরা তো মজা করলাম আর তুই রেগে চলে যাচ্ছিস? হ্যাঁ, এখানে আয় বলছি। মুন্না তার বাবাকে প্রচণ্ড ভয় পায়, তাই কোনো কিছু না ভেবে আবার নিচে এসে সোফায় বসে পড়ল। তারপর মুন্না সবার উদ্দেশ্যে বলতে লাগলো, আচ্ছা আপনারা তো সবাই আলোচনা করলেন, আর আমিও তো এই ফ্যামিলির একজন মেম্বার, তাই বলি কি, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি কি ভাইয়াকে কিছু প্রশ্ন করতে পারি? তুই আবার কি প্রশ্ন করবি? হ্যাঁ, কেন বাবা, আমি কি কোনো প্রশ্ন করতে পারি না? এই তোমরা কি শুরু করছো? হ্যাঁ, তোমরা বাবা ছেলে এখন ঝগড়া বাদ দাও তো। আর মুন্না, তুই কি প্রশ্ন করবি? হ্যাঁ, আঙ্কেল আন্টি, আপনারা একটু চুপ করেন। আর মুন্না, তুমি কি প্রশ্ন করবে করো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর মুন্না মিনহাজকে প্রশ্ন করতে লাগলো, ভাইয়া শোনেন, আপনার কোনো গার্লফ্রেন্ড আছে কি? কিরে মুন্না, কি সব আজে বাজে প্রশ্ন করছিস? হ্যাঁ, আঙ্কেল বাদ দেন না, ও প্রশ্ন করেছে আর আমি তার প্রশ্নের উত্তর দিই। আচ্ছা মুন্না শোনো তাহলে, আমি আজ পর্যন্ত কোনো রিলেশন করিনি, বুঝতে পারছো? বুঝতে পারলাম, তা আপনি কি করেন? আমি একজন বিজনেসম্যান, আর আমার নিজস্ব অফিস আছে, আর আমি ওই অফিসের এমডি। ভালো। আচ্ছা ভাইয়া, আমি কিছু কথা বলি, এবার আপনি শোনেন। প্রথমত আমি আপনার এইসব প্রশ্ন করলাম কারণ এখনকার ছেলে মেয়েদের উপর একটু ভরসা করতে পারি না, তাই বললাম আর কি। অবশ্য আমি নিজেও নিজের উপর ভরসা করতে পারি না, আর আমি আমার আপুর সাথে যতই খারাপ ব্যবহার করি না কেন, আমি কিন্তু আমার আপুকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তাই ভাইয়া, আমি চাই না যে আপনি আমার আপুকে বিয়ের পর কষ্ট দেন। তাই আমি চাই না, অবশ্য আমার বাবা মাও চায় না যে আপনি আমার আপুকে বিয়ের পর কষ্ট দেন। আমি চাই আপনি আমার আপুকে সবসময় হাসি খুশি রাখবেন, তাহলে আমার বাবা মাও আমি খুব খুশি হব। বাবা মা, আমার ভাইয়াকে আর কোনো প্রশ্ন করার নেই, তোমরা আপুর বিয়ে ঠিক করতে পারো। আচ্ছা রফিক সাহেব, তাহলে বিয়ে ঠিক করা যায়? আচ্ছা শামীম সাহেব। তাহলে আগামী শুক্রবার মিম ও মিনহাজের বিয়ে কি বলেন রফিক সাহেব? আচ্ছা শামীম সাহেব, আপনার কথাতেই আমরা সবাই একমত।
তারপর মুন্না নিজের রুমে চলে গেল। আর এদিকে রফিক সাহেব ও মিনহাজ সবাই বাসার দিকে রওনা দিবে। এমন সময় সাদিয়া রফিক সাহেবকে ডাক দিল। তখন রফিক সাহেব বলতে লাগলো, মা সাদিয়া, তুমি কি কিছু বলবে? আজ্ঞে আঙ্কেল, আপনি আর মিনহাজ ভাইয়া চলে যান, আমি আর মীরা একটু পরে যাই। আচ্ছা মা। আর মা, তুমি আর মীরা দেখে শুনে এসো। আচ্ছা আঙ্কেল। তারপর রফিক সাহেব ও মিনহাজ চলে গেলেন। তারপর সাদিয়া মিস্টার শামীম সাহেব ও মিসেস মুক্তি বেগমকে বলতে লাগলো, আঙ্কেল আন্টি, আমি আর মীরা কি মুন্নার কাছে যেতে পারি? আচ্ছা মা, যাও। তারপর সাদিয়া ও মীরা মুন্না রুমে যেতে লাগলো। এমন সময় সাদিয়া মীরাকে বলে, বান্ধবী তুই একটু ছাদে যা, আর আমি ওই হারামিটাকে একটু টাইট দিয়ে আসি। আচ্ছা যা। তারপর মীরা ছাদে গেল আর সাদিয়া মুন্নার রুমে গেল। এদিকে মুন্না বিছানায় শুয়ে ফোন টিপছে। এমন সময় সাদিয়া মুন্নাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হাই জান। মুন্না সাদিয়াকে দেখে তো লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি আমার রুমে কি করেন? ওমা, এটা কেমন কথা? হ্যাঁ, নিজের স্বামীর রুমে আসতে পারবো না বুঝি? বুঝলাম না, স্বামী মানে? এই বাসায় কে আপনার স্বামী? হ্যাঁ, তুমি ছাড়া আর কে? আপু ভালোই ভালোই বলছি, আপনি আমার রুম থেকে চলে যান প্লিজ। আচ্ছা চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি মানো তাহলে চলে যাব। কি শর্ত বলেন শুনি? আমার ঠোঁটে একটা কিস দিতে হবে, তাহলে আমি চলে যাব। আর যদি কিস না দাও তাহলে আমি যাব না। সাদিয়ার কথা শুনে তো মুন্না অবাক হয়ে গেল। এসব কি বলেন আপু? আমি আপনাকে কিস করতে যাব কেন? হ্যাঁ, আপনি আমার সিনিয়র, তাই আপনি সিনিয়রের মতোই থাকুন। ওই, তুই আমাকে এত সিনিয়র সিনিয়র করিস কেন? হ্যাঁ, আমি তো তোর 1 বছরের সিনিয়র, তাই কি হয়েছে? আর সিনিয়রদেরকে কি বিয়ে করা যায় না? যাই, বাট আপনাদের মতো মেয়েদেরকে না। আচ্ছা তোর কেমন মেয়ে পছন্দ বল? কেন? আর আমি আপনাকেই বা বলবো কেন? হ্যাঁ, আচ্ছা থাক, বলতে হবে না। আমি এখন যেটার জন্য এসেছি সেটা আগে নিয়ে তারপর ভেবে দেখব। কি নিতে এসেছেন? কেন, তোকে বললাম না তোর ওই ঠোঁটটা চাই? এই বলে সাদিয়া মুন্নার কাছে যেতে লাগলো আর মুন্না পিছাতে লাগলো। একসময় মুন্নার পিঠ দেওয়ালের সঙ্গে ঠেকে গেল আর সাদিয়া মুন্নার একদম কাছাকাছি চলে আসলো। তারপর সাদিয়া মুন্নার কলার ধরে তার মুখের কাছে নিয়ে আসলো। আর এদিকে মুন্না তো ঘেমে শেষ। তারপর সাদিয়া মুন্নার 2 ঠোঁট নিজের দখলে করে নিল। এদিকে মুন্না তো সাদিয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। আর এদিকে সাদিয়া মুন্নাকে পাগলের মতো কিস করতে লাগলো। দীর্ঘ 10 মিনিট পর সাদিয়া মুন্নার ঠোঁট ছেড়ে দিল। এদিকে মুন্নার প্রান্ত যায় যায় অবস্থা। এই পাগল মেয়ে, এভাবে কি কেউ কিস করে? হ্যাঁ, ঠোঁট থেকে রক্ত বের করে ফেলছে। কেউ না করলেও আমি করি। কেন বাবু, মজা লাগেনি বুঝি? আপনি কি আমার রুম থেকে যাবেন? কিস তো করছেন, এখন তো যান প্লিজ। কি, তুমি আমাকে জান বললে? অন্যভাবে নেন কেন? হ্যাঁ, আমি আপনাকে চলে যান বলছি, ওই যান বলিনি। আরে যাই হোক, বলছো তো। আচ্ছা যাই হোক, আমার যা প্রয়োজন ছিল আমি তো তা পেয়ে গেছি। ওকে যান, তাহলে তুমি থাকো, আমি যাই। আর তোমার ঠোঁটটা খুব মিষ্টি। এই বলে সাদিয়ার রুম থেকে সাদে চলে গেল। আর এইদিকে তো মুন্নার অবস্থা খারাপ, কারণ ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে তার। শয়তান মেয়ে একটা, পুরুষকে কিস করে লজ্জাও করে না। বান্ধবী চল, আমার কাজ শেষ। এতক্ষণ কি করলি? কিস করলাম। কি? সোজা কিস? আচ্ছা এখন বাসায় যাই। আচ্ছা চল। তারপর সাদিয়া ও মীরা ছাদ থেকে নেমে নিচে চলে গেল। আঙ্কেল আন্টি, আমরা তাহলে এখন আসি। এ কি বলো মা, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কিছু খেয়ে যাও। না আন্টি, অন্যদিন খাবনি, আজকে অনেক কিছু খেয়ে ফেলেছি। কিছু বললে মা? না আন্টি। আচ্ছা মা, তোমরা একটু দাঁড়াও, আমি মুন্নাকে বলি যেন তোমাদেরকে ও বাসায় দিয়ে আসে। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাই তোমাদের একা একা না যাওয়াটাই বেটার। না আন্টি, তার কোনো প্রয়োজন নেই। আমি বলছি হবে, বুঝেছো তোমরা? তারপর মিসেস মুক্তি বেগম মুন্নাকে ডাকতে গেল। আর এইদিকে সাদিয়া তো মনে মনে সেই খুশি। কিছুক্ষণ পর মুন্না নিচে আসলো। তারপর মুন্না ওর বাইকে করে সাদিয়া ও মীরাকে দিয়ে আসলো। সাদিয়া তো অনেক খুশি, কারণ তার প্রিয় মানুষের সঙ্গে বাইকে করে যাচ্ছে। আর মুন্নার খুব বিরক্তিকর লাগছে, কারণ কিছুক্ষণ পর সাদিয়া মুন্নাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে না ধরলে হয় না? হ্যাঁ, নিজের স্বামীকে তো জড়িয়ে ধরছি, অন্য কাউকে তো আর না। এই সাদিয়া, তুই মুন্নাকে কবে বিয়ে করলি? বিয়ে এখনো করিনি, কিন্তু করব তো। ও তাই বল।
তারপর মুন্না সাদিকে বাসায় দিয়ে আসলো। বাসায় দিয়ে এসে সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো, কারণ তার আজকে প্রচন্ড খারাপ লাগছে। এদিকে মীরা সাদিয়াকে ফোন দিয়ে বলতে লাগলো, কিরে সাদিয়া, এভাবে কি কেউ কিস করে? হ্যাঁ, কেন, কি হয়েছে? আরে বুদ্ধু, তুই তো ওর ঠোঁট কেটে ফেলেছিস একেবারে। ও তাই বল। আচ্ছা ওইসব বাদ দে, তুই এখন ঘুমিয়ে পড়, কালকে সকাল সকাল আবার কলেজে যেতে হবে। আচ্ছা থাক তাহলে, বাই। বাই। পরের দিন সকালে মুন্না ঘুম থেকে উঠে কলেজে গেল। আর এইদিকে সাদিয়া আজকে ছেলেদের শার্ট প্যান্ট না পরে শাড়ি পরে এসেছে। ওকে দেখে তো সব ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে। আর সাদিয়া মুন্নাকে খুঁজতে লাগলো, কারণ সে মুন্নাকে খুব বেশি ভালোবাসে। তাই তো ওর জন্য আজকে শাড়ি পরেছে, এইসব অশ্লীল পোশাক না পরে। তারপর সাদিয়া দেখে মুন্না গাছের নিচে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। সাদিয়া মুন্নার কাছে গেল। দেখ তো আজকে আমাকে কেমন লাগতেছে। সাদিয়াকে দেখে তো মুন্না ও তার বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ যে মেয়ে শার্ট প্যান্ট ছাড়া পরে না, আজকে সেই মেয়ে শাড়ি পরে এসেছে। ভালো। তারপর আবার সাদিয়া মুন্নাকে প্রপোজ করলো। আই লাভ ইউ, প্লিজ এবার তো আমার ভালোবাসাটা গ্রহণ করো। দেখো আমি তোমার জন্য ওইসব আজে বাজে পোশাক পরাও বাদ দিয়েছি। প্লিজ এবার আমার ভালোবাসাটা গ্রহণ করো। সরি, সত্যি কথা বলতে তোমাকে ভালো লাগে না, তাই আমি চাই না আপনি আমাকে নেক্সট টাইম থেকে ডিস্টার্ব করেন। তারপর মুন্না ও তার বন্ধুরা ওইখান থেকে উঠে নিজের ক্লাসে চলে গেল। আর এইদিকে সাদিয়া কান্না করতে করতে বাসে চলে গেল। সাদিয়ার কান্না দেখে তো মেহেদি প্রচন্ড রেগে গেল। কিরে বোন, কি হয়েছে? তোকে কে কি বলেছে? হ্যাঁ বল আমায়। তারপর সাদিয়া তার ভাই মেহেদিকে সবকিছু খুলে বলল। তুই মন খারাপ করিস না বোন, আমি আজকে তোর সাথে মুন্নার বিয়ে দেবো, তুই তাও কান্না করিস না। সাদিয়া তার ভাই মেহেদির কথা শুনে মেহেদিকে জড়িয়ে ধরে বলল, সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি। আচ্ছা বোন, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নি, আর আমি মুন্নাকে নিয়ে আসছি। এই কে কোথায় আছিস? তাড়াতাড়ি এখানে আয়। বলেন ভাই। তোরা গিয়ে এই ছেলেটাকে তুলে নিয়ে আয়। ওকে ভাই। আর এইদিকে মেহেদির বাবা মার কাছে গেল। আর এইদিকে মুন্না কলেজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা দিল। এমন সময় 7 থেকে 8 জন ছেলে এসে মুন্নাকে মুখে রুমাল চেপে অজ্ঞান করে গাড়িতে ধরল। দীর্ঘ 3 ঘন্টা পর মুন্নার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে দেখে ও একটা রুমে শুয়ে আছে, কিন্তু রুমটা ওর নিজের না। রুমটা দেখে মনে হচ্ছে একটা মেয়ের। মুন্না এদিক ওদিক তাকাতে দেখে একটা ছেলে এসে মুন্নাকে একটা প্যাকেট ধরিয়ে দিল। তারপর ওই ছেলেটা বলতে লাগলো, তাড়াতাড়ি পোশাকটা পরে নিচে চলে আসেন। এটা কিসের পোশাক? হ্যাঁ এটা বিয়ের পোশাক, এখানে পাঞ্জাবি আর পায়জামা আছে, দয়া করে তাড়াতাড়ি পরে নেন। আমি 5 মিনিট পর আপনাকে নিয়ে নিচে যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নেন প্লিজ। আমি এসব পরবো না। এই কথা বলতে না বলতে মেহেদি লোক মুন্নার মাথায় বন্দুক ধরে বলতে লাগলো, ভালো করে বলছি, তাড়াতাড়ি রেডি হয়ে নে। মুন্না বন্দুক দেখে ভয় পেয়ে গেল। আচ্ছা পড়ছি, দয়া করে বন্দুকটা আমার মাথা থেকে সরান। আচ্ছা রেডি হয়ে নেন তাড়াতাড়ি। তারপর মুন্না পাঞ্জাবি পায়জামা পরে নিল, কিন্তু বিয়েটা নিজের ইচ্ছাতে না হয় কান্না করতে লাগলো। 5 মিনিট পর মেহেদি রুমে আসলো। রেডি হয়েছো? মুন্না দেখে একটা ছেলে রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল, কে আপনি, আর আমার সঙ্গে এমনটাই করছেন কেন? হ্যাঁ আমি মেহেদি, আর আমার বোন সাদিয়া তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তাই আমার এই কাজটি করতে হলো। এখন নিতে চলো, সাদিয়া তোমার জন্য অপেক্ষা করছে, আর কাজীও চলে এসেছে। মুন্না কিছু না বলে নিচে চলে আসলো। আর নিচে এসে তো সে অবাক হয়ে গেল, কারণ তার বাবা মা বোন এখানে এসেছে। মুন্না খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরল আর বাবাকে বলতে লাগলো, বাবা চলো আমরা এখান থেকে যাই, আর আমি এই বিয়েটা করতে চাই না, ওরা আমাকে জোর করে ধরে এনেছে। এখান থেকে তোর কোনো যাওয়া নাই। মুন্না তার মায়ের কথায় অবাক হয়ে যায়। মা কিসব বলছো তুমি? হ্যাঁ রে বাবা, আমি চাই তুই সাদিয়াকে বিয়ে কর, কারণ তোর বোন মিমির বিয়ে হয়ে গেলে তো আমি একা হয়ে যাব। তাই আমি চাই তুই সাদিয়াকে বিয়ে করে নে, তাহলে আমিও একটা সঙ্গী পাবো কথা বলার জন্য। হ্যাঁ, আরে বাবা বিয়েটা করে নে। ভাই, সাদিয়া মেয়েটা না অনেক ভালো রে, তুই সাদিয়াকে বিয়ে করে নি। আর সাদিয়াকেও আমার বাবার মার খুব পছন্দ হয়েছে। তোমাদের পছন্দ হইতে তা তোমরা বিয়ে করে নাও। ওই ফাজিল, এইসব কি বলিস? হ্যাঁ, তোমার এই বিয়েটা করতেই হবে, বুঝেছো তুমি? আমি চাই না তুমি আর কোনো কথা বলো। কিন্তু মা। আর কোনো কিন্তু নয়, আমি যা বলছি তাই হবে।
তাই বলে তোমরা আমাকে এইভাবে কোরবানি দিবে? এসব আজেবাজে কথা বাদ দিয়ে সবাতে গিয়ে বস যা। তারপর কাজী মুন্না ও সাদিয়ার বিয়ে পড়াতে লাগলো। কিছুক্ষণ পর মুন্না ও সাদিয়ার বিয়ে হয়ে গেল। সবাই প্রচণ্ড খুশি, বিশেষ করে তামিম সাহেব ও মিসেস মুক্তি বেগম, কারণ প্রথম দেখাতেই সাদিয়াকে তাদের খুব ভালো লেগে যায়। শোন বাবা মুন্না, আমার আর তোর বাবার আগে থেকেই সাদিয়াকে খুব পছন্দ। আমরাও চেয়েছিলাম তোর সঙ্গে যেন সাদিয়ার বিয়ে দিতে পারি, কিন্তু এত সহজে যে আমি সাদিয়াকে আমার ঘরের বউ হিসাবে পাবো আমি নিজেও ভাবতে পারিনি। তাই আমি চাই তুই সাদিয়াকে মেনে নে। শোন বাবা, জোর করে বিয়ে দিয়েছি ঠিকই, আমরা তোর ভালোর জন্যই বিয়ে দিয়েছি। আমি তোর বাবা, আমি কখনো চাইবো না যে তোর খারাপ কিছু হোক। মুন্না, এই নাও আমার কলিজার বোন তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে কখনো কষ্ট দিও না। মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি ওর চোখে কখনো পানি আসতে দেইনি, কিন্তু আজকে আমি তোমার জন্য ওকে কান্না করতে দেখেছি। আমার বোন তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তাই আমি চাই তুমি ওকে কখনো কষ্ট দিবে না। বিটা যেভাবে হোক ও এখন থেকে তোমার বউ, তাই ওর সব দায়িত্ব আজ থেকে তোমার। বাবা তুমি টেনশন করো না, সাদিয়া আমার বাসায় আমার বাড়ির বউ হয়ে থাকবে না, ও আমার বাসায় আমার মেয়ে হয়ে থাকবে। শুনে খুব খুশি হলাম। আচ্ছা বাবা মেহেদি, আমরা তাহলে এখন আসি? এখনই চলে যাবেন? খাওয়া দাওয়া করে এলাম। না বাবা, আজকে না, অন্য একদিন খাবো। আচ্ছা বাবা, তুমি ভালো থেকো। আর এখন আমরা তাহলে আজকে যাই। আচ্ছা। তারপর শামীম সাহেব ও মুক্তি বেগম মুন্না ও সাদিয়াকে নিয়ে গাড়িতে বসলো। তারপর গাড়ি চলতে থাকলো। আর এই দেখে মুন্না মুখ গোমরা করে বসে আছে। মাঝে মাঝে সাদিয়া মুন্নার দিকে তাকাচ্ছে, আর এইদিকে মুন্না নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতেছে। দীর্ঘ 20 মিনিট পর মুন্না, সাদিয়া, মিসেস মুক্তি বেগম, শামীম সাহেব ও মিম বাসায় আসলো। তারপর সবাই গাড়ি থেকে নেমে বাসায় ঢুকলো। আর এদিকে মুন্না ও তার বন্ধুরা সাথে গেল। আপনাদেরকে তো বলতে ভুলে গেছি, মুন্নার বিয়েতে মুন্নার বন্ধুরাও ছিল। তারপর মুন্না সাদের রাগের মাথায় পাঁচেরি করতেছে, তখন রাকিব বলে উঠল, শোন দোস্ত, আর রেগে থাকিস না। আজকের এই দিনটা চলে গেলে আর ফিরে পাবি না, বুঝেছিস? আর আমরা এইটুকু বুঝতে পারছি সাদিয়া মেয়েটাকে তোকে ভালোবাসে রে, তাই আমরা চাই তুই ওকে মেনে নে। মুন্না রাকিবের কথায় হাসতে লাগলো। আর রাকিবের উদ্দেশ্যে মুন্না বলতে লাগলো, আহাহা, তোরা কি করে ভাবলি হ্যাঁ আমি ওর মতো একটা মেয়েকে ভালোবাসবো, যাকে দেখলেই আমার রাগ উঠে তাকে আমি মেনে নিব? হাসালি রে। যাই হোক, আমরা চাই তুই ওকে মেনে নে, কারণ ও এখন তোর বউ, তাই তোকে মানতে হবে, বুঝেছিস? রাকিবের এই কথা বলার সঙ্গে সঙ্গে ফয়সাল, নাইম, মোরসালিন, সোনা হাসতে লাগলো। এমন সময় শামীম সাহেব সাদে আসলো। এসে মুন্নার উদ্দেশ্যে রেগে বলা শুরু করলো, ওই হারামজাদা, এখন কয়টা বাজে? হ্যাঁ, মেয়েটা কতক্ষণ হলেও তোর জন্য বসে আছে আর তুই এখানে গল্প করতেছিস? কে কল্পনা করলে হয় না তোর? তাড়াতাড়ি নিচে আয়। এ বলে মুন্নার বাবা নিচে চলে গেল। আর এদিকে মুন্নার উদ্দেশ্যে মুন্নার বন্ধুরা বলা শুরু করলো, দোস্ত এই প্যাকেটটা রাখ, রাতে বিড়াল মারতে কাজে আসবে। এটা কিসের প্যাকেট হ্যাঁ? আর বিড়াল মারতে কাজে আসবে মানে? আমার রুমে বিড়াল আসবে কেন হ্যাঁ? ওই শালা ফাজলামি বাদ দে, এত বড় ছেলে হয়েছিস আর বিড়াল মাথায় বুঝিস না? না আসলে মুন্না সত্যি বোঝেনি বিড়াল মারাটা কি, আর বাসরাতে বিড়াল মারবে কেন, এসব চিন্তা করতে লাগলো মুন্না। এমন সময় নাইম বলে উঠল, মামা রাত 12টা বেজে গেছে, তুই এখন রুমে যা, ভাবি তোর জন্য ওয়েট করতেছে। হ্যাঁ রে দোস্ত, যা তাড়াতাড়ি যা। আর বেস্ট অফ লাক, যে করে হোক দোস্ত, আজকে তোর বিড়ালটা মারতেই হবে, না হলে আজীবন স্ত্রীর আঁচল ধরে থাকতে হবে, বুঝেছিস? হ্যাঁ বুঝছি। আচ্ছা থাক তাহলে তোরা, আমি এখন যাই। তারপর মুন্না বন্ধুদের সাথে এটা দিয়ে সোজা নিজের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। মুন্না আগে মনে মনে ঠিক করে রেখেছে যে সে সাদিয়াকে মেনে নিবে না, তাই তৈরি হয়ে নিচ্ছে। তারপর আস্তে করে গেট খুলে রুমে ঢুকলো। আর এদিকে সাদিয়া গেট খোলার শব্দ পেয়ে একটু স্বস্তি পেল, কারণ সে মাথা উঁচু করে দেখে মুন্না আসছে। তারপর সাদিয়া বিছনা থেকে নেমে মুন্নার পা ধরে সালাম করতে নিবে, এমন সময় মুন্না নিজের পাটা সরিয়ে নিল। সাদিয়া অবাক হয়ে মুন্নার দিকে তাকালো। কি হলো, পাটা সরিয়ে নিলে যে? সেটা আপনি ভালো করেই জানেন। আর শুনুন, আমি আপনাকে আমার বউ হিসেবে
মেনে নিতে পারবো না, কারণ আমি বিয়েটা নিজের ইচ্ছাই করিনি। আপনারও আপনার ভাই আমার বাবা মার জোর করার কারণে আমার বিয়েটা করতে হয়েছে। তাই আমি আপনাকে নিজের বউ হিসেবে মেনে নিতে পারবো না। কিন্তু আর কোনোদিন তো নয়। এখন যান, গিয়ে সোফায় শুয়ে পড়েন। কিন্তু আজকে তো আমার বাসর রাত, আর আমি বিছানা রেখে সোফায় শোবো কেন? আমি এতক্ষণ কি বললাম? হ্যাঁ, আর আমি আপনাকে মেনে নিয়ে নিই, তাই আপনি আমার সাথে একই বিছানায় ঘুমাতে পারবেন না। আচ্ছা এখন সরেন, আমি ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। তারপর মুন্না একটা বেডে নিজের সুন্দর করে ঘুমিয়ে পড়লো। আর এইদিকে সাদিয়া মুন্নার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর সাদিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই শোনো না, আমি তো কখনো সোফায় থাকিনি, তাই আমাকে যদি একটু পাশে ঘুমাতে দাও। মুন্না বিরক্তিকর মুখ নিয়ে সাদিয়ার দিকে তাকালো। কি হয়েছে সেটা কি? হ্যাঁ, ঘুমাতে দেন। আমি আপনার নাটক দেখার জন্য বসে নেই। আর ভালোই ভালোই বলছি, সবাই গিয়ে শুয়ে পড়েন। কিন্তু আমি তো কখনো সোফায় ঘুমাইনি, প্লিজ আমায় একটু বিছানায় জায়গা দেন। কথা দিচ্ছি আপনাকে, রাতের বেলায় কোনো বিরক্ত করব না। আচ্ছা ঠিক আছে, এই যে কোলবালিশ দিয়ে রাখতেছি, ঘুমের মাঝে এই কোলবালিশ তোকে আমার পাশে আসা যেন না হয়। আসলে আপনার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। এই বলে মুন্না ও সাদিয়া পড়ল। এইদিকে সাদিয়া শুয়ে নিঃশব্দে কান্না করতে লাগলো আর ভাবতেছে যে কি কপাল তার, বাসরাতে নিজের স্বামীর সাথে কোনো রোমান্স তো দূরের কথা, স্বামীকে জড়িয়ে ধরে ঘুমাতে পারল না। প্রত্যেক মেয়েরাই এই বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন দেখে, আর মুন্না সাদিয়ার বাসর রাত নিয়ে স্বপ্নটা এক নিমিষে ভেঙে দিল। এসব ভাবতে ভাবতে সাদিয়া ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে, এই যে ঘুম থেকে ওঠো, সকাল হয়েছে তো। আর মা নিচে যেতে বলল। ওহ মা, ঘুমাতে দাও তো। এই তুমি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি তোমার মা নই, আমি তোমার বউ। এখন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, মা খাওয়ার জন্য ডাকতেছে। মুন্না ঘুম থেকে ধরফড়িয়ে উঠল আর বলতে লাগলো, ওই তুই এখানে কেন? হ্যাঁ, তুমি পাগল হয়ে গেলে নাকি? আমি তোমার বউ, তাই আমি এখানে। ঘুমানোর ফলে মুন্না যে সাদিয়াকে বিয়ে করেছে এই কথাটাও ভুলে গিয়েছিল সে। সাদিয়াকে দেখে মুন্নার সব কথা মনে পড়ে গেছে। মুন্না সাদিয়ার দিকে রেখে বলতে লাগলো, তুই অযথা আমাকে বিরক্ত করতেছিস কেন? হ্যাঁ, কালকে তো আমার সব স্বপ্ন নষ্ট করে ফেললি, আবার কি বলতে আসছিস? হ্যাঁ, যা বেরিয়ে যা রুম থেকে, স্টুপিড একটা। মুন্নার এভাবে কথা বলে সাদিয়া খুব ভয় পেয়ে গেল। তারপর সাদিয়া মুন্নাকে ভয় বলতে লাগলো, মা তোমাকে খাওয়ার জন্য ডাকতেছে। আচ্ছা তুই নিচে যা, আমি আসতেছি। বিয়ের প্রথম দিন একা গেলে মা সন্দেহ করবে, বলছি কি আমরা দুজন একসঙ্গে যাই। মুন্না সাদিয়ার কথা কিছুক্ষণ ভাবলো, তারপর সাদিয়াকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। তারপর মুন্না ওয়াশরুমে চলে গেল। আর এদিকে সাদিয়া খুব খুশি যে মুন্না তার কথা একটু হলেও শুনছে। তারপর সাদিয়া মনে মনে বলল, আমি তোমাকে আমার নিজের করে নিবই। আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসা কখনো মিথ্যা হবে না। সাদিয়া এসব কথা ভাবতে লাগলো। আর এদিকে মুন্না যে সাদিয়ার সামনে দাঁড়িয়ে আছে, সাদিয়া সেদিকে কোনো খেয়ালই নেই। ওই কি ভাবতেছিস? হ্যাঁ, হঠাৎ মুন্না এভাবে কথা বলে সাদিয়া অনেক ভয় পেয়ে যায়। না না, মানে কিছুই ভাবতেছি না তো। তাহলে এভাবে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, এমনি। আচ্ছা তাহলে নিচে যাই। তারপর মুন্না ও সাদিয়া একসঙ্গে নিচে গেল। আর এইদিকে মুন্নার বাবা মা বোন হা করে মুন্না ও সাদিয়াকে নিচে নামতে দেখতেছে, কারণ আজকে মুন্না ও সাদিয়াকে দেখতে খুব সুন্দর লাগছে। তারপর মুন্না ও সাদিয়া খেতে বসলো। বাহ, আমার ছেলে মেয়েকে কতই না সুন্দর লাগতেছে। মিসেস মুক্তি বেগমের কথাই সাদিয়া একটু লজ্জা পেল। ঠিক বলছো মুন্নার মা। হ্যাঁ গো, আচ্ছা ওইসব পরের কথা হবে, এখন তোমরা সবাই খেয়ে নিও। তারপর সাদিয়া সবার খাবার প্লেটে খাবার সার্ভ করতেছে। মা সাদিয়া, তুমিও বসো, আমরা সবাই আজকে একসঙ্গে খাবো। মা বাবার এমন কথায় মুন্নার প্রচণ্ড রাগ করতেছে, কারণ তার এই বিয়েতে কোনো মত ছিল না, জোর করে বাবা বিয়ে দিয়েছে তাই। তারপর সবাই খাবার খেতে লাগলো। কিছুক্ষণ খাবার পর শেষ করে মুন্না নিজের রুমে চলে গেল। আর এদিকে মুন্নার বাবা মা সাদিয়ার সাথে গল্প করতে লাগলো। এমন সময় মুন্না নিজের রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। এমন সময় শামীম সাহেব মুন্নাকে ডাক দিল। কি রে, কই যাস এমন করে? কই আর যাবো জানো না, এ সময় আমি কোথায়? কি রে মুন্না, তুই বাবার সাথে কিভাবে কথা বলছিস? হ্যাঁ, সরি বাবা মা, আমি এখন কলেজে যাই। ও তুমি যদি কিছু মনে না করো
তাহলে 5 মিনিট দাঁড়াবে, আমি রেডি হয়ে আসি, আমিও কলেজে যাব। সাদিয়ার এমন কথায় মুন্না সাদিয়ার দিকে রেগে তাকালো। মা সাদিয়া, তুমি এটা কি কথা বললে? হ্যাঁ, ও কিছু মনে করবে কেন? তুমি ওর বউ, তাই ও কেন কিছু মনে করবে? মুন্না, তুই সাদিয়াকে নিয়ে কলেজে যা আর তাড়াতাড়ি চলে আসবি। মুন্না রেগে কটমট করতে লাগলো আচ্ছা বাবা। এবং শান্ত হয়ে পড়ল। তারপর সাদিয়া দৌড়ে রুমে গেল আর 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে নিচে আসলো। তারপর সাদিয়া মুন্নার উদ্দেশ্যে বলল, চলো, আমি রেডি। সাদিয়া খুব খুশি, কারণ সে মুন্নার সঙ্গে কলেজে যাবে, কিন্তু সে জানে না মুন্না তার বাবা মার সামনে আছে দেখে ভালো ব্যবহার করতেছে। আচ্ছা মা বাবা, আমরা তাহলে যাই। আচ্ছা বাবা, সাবধানে যা। আচ্ছা মা। তারপর মুন্না ও সাদিয়া বাসা থেকে বেরিয়ে রাস্তায় এসে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। দীর্ঘ 10 মিনিট পর একটা রিক্সা এলো। তারপর মুন্না রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলতে লাগলো, এই মামা যাবেন? কই যাবেন মামা? কলেজে। হ্যাঁ মামা, যাব, ওঠেন। তারপর মুন্না রিক্সাতে উঠে পড়লো। আর সাদিয়া যখন রিক্সাতে উঠতে যাবে, এমন সময় মুন্না সাদিয়াকে বলতে লাগলো, মুন্না এই তুমি কই উঠেছো? হ্যাঁ, কোন রিক্সাতে? তুমি অন্য রিক্সাতে যাও, তুমি আমার সাথে যেতে পারবে না। আর এমন কথাই সাদিয়া প্রচন্ড কষ্ট পেল। সাদিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। মামা চলেন। তারপর রিক্সাওয়ালা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে যেতে লাগলো। আর সাদিয়া মুন্নার দিকে হা করে তাকিয়ে আছে। তারপর সাদিয়া অন্য একটি রিক্সা করে কলেজে গেল। মুন্না কলেজে গিয়ে সোজা তার বন্ধুদের কাছে গেল, আর সাদিয়া তার বান্ধবীদের কাছে গেল। এমন সময় রাকিব মুন্নাকে বলতে লাগলো, কি রে মামা, তুই আর সাদিয়া যে কেন? কেন, আমাদের কি কলেজে আসা মানা? আরে ভাই, রাগ করতেছিস কেন? আমি তো এইসব বলিনি। আমি বললাম কালকেই তো তোদের বিয়ে হলো, আর আজকে কলেজে, ব্যাপারটা মেনে নিতে পারলাম না। কোথাও কি লেখা আছে যে বিয়ের পরের দিন কলেজে আসা যাবে না? না, ওইসব লেখা থাকবে কেন? তাহলে বলছিস কেন? কিরে দোস্ত, তুই রাগ করতেছিস কেন? রাকিব তো তোকে খারাপ কিছু বলেনি, আর তুই আর সাদিয়া একসঙ্গে আসলি না যে? এমনি, আর আমি ওকে মেনে নেইনি। আচ্ছা ওইসব বাদ দে, চল ক্লাসে যাই। আচ্ছা চল। তারপর মুন্না ও তার বন্ধুরা ক্লাসে চলে গেল। আর এইদিকে সাদিয়া বান্ধবীদের কাছে যেতে না যেতেই তার বান্ধবীরা বলতে লাগলো, কি রে দোস্ত, আজকে তুই কলেজে কেন আসতে পারবো না বুঝি? সাদিয়া রেগে তার বান্ধবীদের দিকে তাকালো। ওই রিয়া, একটু বেশিই বলছিস। দোস্ত, সাদিয়া তুই রাগ করিস না, চল রুমে যাই। তারপর সাদিয়া নিজের ক্লাসে গেল। তারপর মুন্না নিজের ক্লাস করে বাসে চলে গেল। বাসে যেতে না যেতেই মা মুন্নাকে বলতে লাগলো, কিরে তুই একা কেন? সাদিয়া কই? জানি না। জানি না মানে? তুই এখনই সাদিয়াকে বাসায় নিয়ে আসবি। যদি না নিয়ে আসিস তাহলে আজকে তুইও বাসায় আসবি না, কথাটা যেন মনে থাকে। মুন্না ভয়ে মাকে বলতে লাগলো। আচ্ছা মা। তারপর মুন্না আবারও কলেজে গেল। মুন্না তার মাকে এভাবে কখনো রাখতে দেখেনি, তাই সে আর কোনো কথা না বলে কলেজে আসলো। তারপর মুন্না কলেজে এসে দেখে সাদিয়া তার বান্ধবীদের সাথে গল্প করতে মুন্না দিকে আসতেছে। মুন্না সাদিয়াকে নিয়ে সোজা চলে আসতে লাগলো। সাদিয়া অনেকটা অবাক হয়ে গেল, কারণ মুন্না কোনো কিছু না বলে সাদিয়াকে নিয়ে যেতে লাগলো। তাই কি হলো, এভাবে টেনে নিয়ে যাচ্ছ যে? চুপ। এই মামা যাবেন? হ্যাঁ যাব মামা। তারপর মুন্না সাদিয়াকে নিয়ে বাসায় আসলো। কিরে, এখন নিয়ে আসলি কিভাবে? নেক্সট টাইম থেকে আর কোনো দিন যদি তুই সাদিয়াকে না নিয়ে বাসায় আসিস তাহলে সেই দিনই হবে তোর বাড়িতে আসার লাস্ট দিন। তারপর মুন্না নিজের রুমে গেল। সাদিয়া ও মুন্নার পিছে পিছে রুমে গেল। মুন্না সাদিয়ার দিকে রেগে তাকিয়ে আছে, কিন্তু কিছুই বলছে না। তারপর মুন্না ও সাদিয়াকে মিসেস মুক্তি বেগম খাবার খাওয়ার জন্য যেতে বলল। তারপর মুন্না ও সাদিয়া নিচে চলে গেল। তারপর খাবার শেষ করে মুন্না ও সাদিয়া নিজের রুমে গেল। কিছুক্ষণ আজকেও সাদিয়া সোফায় ঘুমালো। এভাবে প্রায় 6 মাস মুন্না সাদিয়াকে এড়িয়ে চলল, কিন্তু সাদিয়া মুন্নার প্রতি ভালোবাসা একটুও কমেনি। একদিন রাতে সাদিয়া মুন্নার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ তুমি আমাকে আর কষ্ট দিও না, আমি তোমাকে খুব ভালোবাসি, দয়া করে তুমি আমাকে মেনে নাও। আজকে মুন্নার প্রচন্ড খারাপ লাগতেছে, কারণ মুন্না সাদিয়াকে কোনোভাবে কান্না করতে দেখেনি। মুন্না সাদিয়াকে অনেক আগেই ভালোবেসে ফেলেছে, কিন্তু বলতে পারছিল না। কিন্তু আজকে সাদিয়ার এমন কান্না করে সে অনেক অবাক হয়ে গেল।
কারণ একটা মেয়ে কতটা ভালোবাসতে পারে এভাবে কান্না করতে পারে। তাই মুন্না চিন্তা করলো সাদিয়াকে আর কষ্ট দিবে না। তারপর মুন্না সাদিয়াকে তার পা থেকে ছাড়িয়ে নিজের বুকে জড়িয়ে নিল। তারপর মুন্না সাদিয়াকে বলতে লাগলো, হইছে আর কান্না করতে হবে না, আর সরি তোমাকে এতদিন কষ্ট দেওয়ার জন্য। সাদিয়া মুন্নাকে কোনো কিছু বলতে না দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আজকে সাদিয়ার এই কান্না কোনো কষ্টের কান্না না, আজকে তার প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার কান্না। তারপর সাদিয়া মুন্নাকে না করতে করতে বলতে লাগলো, আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো? কখনো না। ওই পাগলি, এবার তো কান্না করা বাদ দাও। হুম। আচ্ছা সাদিয়া, একটা কথা বলি। বলো। তুমি আমাকে এত ভালোবাসো কেন? হ্যাঁ, কারণ আমি তোমাকে যেদিন প্রথম কলেজে দেখেছি ওই দিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তোমার সঙ্গে যখন কোনো মেয়ে কথা বলতে চায় তখন তুমি সবার সঙ্গে চোখ নামিয়ে কথা বলো, আর তোমার আচার আচরণ সব কিছুই আমাকে খুবই মুগ্ধ করে। তাই আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। এই শোনো না, বলো। মা না আমাকে কিছুদিন আগে একটা কথা বলেছিল। কি বলেছিল? হ্যাঁ, বলেছিল যে তারা নাতি নাতনির মুখ কবে দেখবে, কিন্তু আমি সেদিন কিছুই বলতে পারি নাই। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, তাহলে তো আমার অনেক পরিশ্রম করতে হবে। কিসের পরিশ্রম? হ্যাঁ, কেন বোঝো না? যদি পরিশ্রমই না করি তাহলে তোমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ ওর বাবা মা তাদের নাতি নাতনির মুখ দেখবে কি করে? হ্যাঁ। মুন্নার এমন কথাই সাদিয়া প্রচণ্ড লজ্জা পেয়েছে, মুন্নাকে জড়িয়ে ধরল। ইস, দুষ্টু ছেলে, এইভাবে কেউ বলে? এভাবে না বললে কিভাবে বলবো? হ্যাঁ, তুমি তো খুব দুষ্টু, আর এভাবে বললে আমার লজ্জা করে না বুঝি? ও তাই? আচ্ছা শোনো, কালকে আমার বাবা মাকে বলবে যে তারা আর 1 বছর পর নাতি নাতনির মুখ দেখতে পারবে। কি করে? দাঁড়াও দেখাচ্ছি। তারপর মুন্না সাদিয়াকে কোলে নিয়ে বিছানায় যায়। বাকিটা ইতিহাস। 3 বছর পর। বাবা বাবা, আম্মু আমাকে মারছে। কেন মারছে বাবা? কি কিছু বুঝলেন না তো? এই বাবুটা হচ্ছে মুন্না সাদিয়ার ছেলে। বাবুটার নাম আলভি। আমি ধুলাবালিতে খেলছি তাই মারছে। ও আচ্ছা, তা বাবা ধুলাবালি দিয়ে খেললে শরীরে তো ময়লা লাগবে, তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। তাই এখন থেকে আম্মুর কথা শুনবে, মনে থাকবে তো? হ্যাঁ বাবা। কি হয়েছে? বাবা ছেলের কি গল্প হচ্ছে? তুমি আমার বাবা ডাকে মারছো কেন? হ্যাঁ, কেন জানো না বুঝি? বাবা আলভি, তুমি তোমার দাদা দাদির কাছে যাও। ওকে বাবা। আলভি মুন্নার কোল থেকে নেমে তার দাদা দাদির কাছে চলে গেল। আর এইদিকে মুন্না সাদিকে কোলে নিল। ও বউ শোনো না, আমি আর তুমি আলভির জন্য একটা বোন নিয়ে আসি। কি? আমার দরকার নেই, আমি জানি তুমি আমার সাথে দুষ্টুমি করতে চাচ্ছ। আমি জানি না বুঝি? কি তুমি এভাবে বলতে পারলে? আচ্ছা যাও, আমার লাগবে না। এই জান, আমি তো মজা করলাম। চলো আমরা দুজনে আলভির জন্য একটা বোন নিয়ে আসি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুন্না সাদিয়াকে কিস করতে লাগলো। তারপর সাদিয়াকে কোলে করে নিয়ে চলে গেল। দাঁড়াও। কি হলো আবার? কি হলো মানে? তুমি দেখতে পারতেছো না দর্শকেরা আমাকে আর তোমাকে কিভাবে দেখছে? আমার লজ্জা করে না বুঝি? ওদেরকে যেতে বলো। এই ভাইয়া আপু, আপনারা প্লিজ এখন যান। এখন আমাদের পার্সোনাল টাইম, তাই নো দেখা দেখি। এই সরি, আমি কিন্তু মজা করলাম। আচ্ছা যাই হোক, দিন শেষে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমাদের এই মন আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।